আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এবং দোয়া। আজকে আমার ভিডিওতে থামলেন দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি পুরো ভিডিও জুড়েই থাকছে কতগুলো সিম হারভেস্ট করেছি, কি কি সবজি হারভেস্ট করেছি। আজকে সম্পূর্ণটা ভিডিও হচ্ছে হারভেস্টিং নিয়ে। আমরা ছাদ বাগানে যারা কাজ করি, বাগানি যারা আছি, রুপটপ গার্ডেনার যারা আছি, তারা কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময়ই কিন্তু কিছু না কিছু সবজি কিন্তু আমরা ফলাতে পারি। বাংলাদেশে এটা সম্ভব যে সারা বছর আমরা ফসল ফলাতে পারি, এবং এই সৌভাগ্যটা আল্লাহ তাআলা আমাদেরকে ব্লেসিং হিসেবে দান করেছেন যে বাংলাদেশের আবহাওয়াতে আমরা কিন্তু সারা বছরই সবজি ফসল ফলাতে পারি। দেখেন আমার ছাদ বাগানে শীতের সবজি শেষে কিন্তু ধুন্দুলো চলে আসছে। এখনও কিন্তু আমরা শীতের সবজি যখনই আমি সিম গাছ থেকে সিম তুলছিলাম তখনও কিন্তু এই ধুন্দুলো কিন্তু শীতের মধ্যে কিন্তু পাওয়া যায়। ধুন্দুল এমন একটা সবজি আমাদের এখানে দেশে শীত এবং গ্রীষ্ম দুটাতেই পাওয়া যায়, তবে গ্রীষ্মে সবচেয়ে বেশি হয় ফলন, শীতের সবজির ফলনটা একটু কম হয়, তারপরেও কিন্তু পাওয়া যায়। আমার লাউ গাছের মাচা লাউ ঝুলছে, কুমড়ো গাছের দেখেন মিষ্টি কুমড়া গাছে কুমড়া কিন্তু চলে আসছে। আর সিম গাছ তো কেটে ফেলে দেবো, যখন যেহেতু গরম চলে আসছে সিম গাছ আর রাখবো না, তাই যত সিম আছে সবই কিন্তু সিম গাছ থেকে তুলে নেব। এবং অনেক সিম বীজ হয়ে গেছে, যেগুলো আমি দেখতে পাইনি, চিপা চাপার ভিতরে ছিল, সেগুলো দেখতে পাইনি, ওগুলো কিন্তু আজকে সম্পূর্ণভাবে তুলে গাছটা ছাঁটাই করে মাটিতে আবার নতুন করে খাবার দিয়ে দিব, যেন এই গ্রীষ্মের যে নতুন চারাগুলো তৈরি করেছি সেগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। দেখেন বন্ধুরা, এরকম মুঠো ভরে ভরে এই সিমের জাতটা ভীষণ ভালো। এটা খুব একটা বড় হয় না, আমাদের দেশি সিমগুলো যেরকম অনেক অনেক বড় হয়ে যায়, ভীষণ মাচা বড় লাগে এবং তারা বাইতেই থাকে, যত বায় ততই কিন্তু সিম ধরে। কিন্তু এই যে জাতটা এটা কিন্তু খুবই অল্প জায়গাতে তারা থাকে, বেশি বড় হয় না, একদম গোড়া থেকে সিম দিতে থাকে। দেখতে পাচ্ছেন খুব একটা ছোট থেকেই কিন্তু দেখেন 2 ফিট বা 2.5 ফিট উঁচু থেকে কিন্তু সিমের ফলন চলে আসছে গাছের, এবং এই গাছগুলো কিন্তু খুব বেশি বড় হয় না। তবে অবশ্য যে গাছ বেশি বড় হয় সেই গাছের সিম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেহেতু এই গাছগুলো খুব একটা বড় হয় না। আর এই গাছ যদি বেশ কয়েকটা থাকে ছাদে তাহলে কিন্তু প্রচুর ফলন কিন্তু আমরা পেতে পারি। দেখেন আমি বেশ কয়েকটা জায়গায় সিম রেখেছি, এটা একটুখানি আড়ালে ছিল তাই দেখতে পাইনি, সিম কিন্তু বীজ হয়ে গেছে। এই সিমের বীজ কিন্তু আমরা রান্না করতে পারি মাংস দিয়ে, তারপর আবার এই সিমের বীজ আবার রেখে দেবো আগামী বছরের জন্য। দেখেন কত বীজ, আমি আসলে দেখতেই পাই নাই, এত বীজ হয়ে গেছে সিমের। তো সিমের বীজও রান্না করে খাওয়া যায়। যেহেতু আমার ছাদে বেশ কয়েকটা জায়গাতে আমি সিম গাছ রোপণ করেছি, সব গাছ থেকেই কিন্তু কিছু না কিছু ফলন পাচ্ছি। এখানে দেখেন মিষ্টি কুমড়া গাছটা, এই মিষ্টি কুমড়া গাছটার লতাটাও কিন্তু আমি কেটে নিব, কারণ নিচের দিকে গোড়ার দিকে যে মিষ্টি কুমড়া বা লাউয়ের যে শাখা বের হয় সেগুলোতে কিন্তু ফলন হয় না, তো ওগুলো শুধু খাবার খেয়ে নেয়। তো ওগুলো যদি আমরা কেটে নেই তাহলে কিন্তু উপরের দিকে গাছটা বেশি বাড়তে পারে এবং উপরের দিকে কিন্তু ফলনও প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখেন এখনও কত সিম এখান থেকে, এই যেখানেও কিন্তু ওই যে ছোটো জাতেরই সিম গাছ, এটাও কিন্তু খুব বেশি বড় হয় নাই, কিন্তু সিম দেখেন কত প্রচুর পরিমাণে হয়েছে। তো এইভাবে কিন্তু সিম গাছ যদি ছোট গাছ আমরা রোপণ করি, বাড়ি 11 বা আমাদের যে সরকারি হর্টিকালচার থেকে যে সিমের বীজগুলো পাওয়া যায় সেগুলো থেকে যদি বিএডিসি থেকে যদি সিমের বীজ সংগ্রহ করি তাহলে কিন্তু আমাদের বড় করে মাচা দেওয়ার দরকার না, অল্প জায়গাতেই কিন্তু আমরা ছাদে এরকম মজার সিম কিন্তু চাষ করতে পারি। আপনিও পারবেন, যারা বাগানি আছেন তারা কিন্তু অল্প ছোট মাচাতেই কিন্তু সিম চাষ করে প্রচুর সিম কিন্তু আপনারাও খেতে পারবেন। বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকছে প্রচুর পরিমাণে সিম হারভেস্ট করা, লাউয়ের ডগা, মিষ্টি কুমড়ার ডগা। দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়ার ব্রাঞ্চ বের হয়েছে, ব্রাঞ্চগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি, এখান থেকে যতগুলো ছোট ছোট ব্রাঞ্চ আছে সবগুলো শাখা আছে সবগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের লাউয়ের এবং মিষ্টি কুমড়ার শাখা যখন বের হবে গোড়া থেকে নিচ থেকে সেগুলো কেটে ফেলবেন, তাহলে কিন্তু উপরের দিকে গাছটা অনেক বেশি বড় হবে এবং অনেক বেশি সেখানে শাখা হওয়ার মানে যদি সেখানে যদি অনেক বেশি শাখা হয় উপরের দিকে তাহলে কিন্তু ফলনও কিন্তু প্রচুর পরিমাণে উপরের শাখাগুলোতে হয়। এভাবেই আপনি সারা বছর যে সময় যে সবজিটা হয় সেটা কিন্তু চাষ করতে পারবেন। এখন কিন্তু বরবটি, তারপর ঝিঙে, তারপর হচ্ছে
কহি, চিচিঙ্গা এই ধরনের এই গরমে কিন্তু এই ফলনটা খুব বেশি হবে। আপনারাও আপনাদের ছাদে এই ধরনের গরমের সময় এই ধরনের ফসলগুলো বীজ রোপণ করে দিতে পারেন। দেখেন এখানে একটা ছোট্ট লাউয়ের, মিষ্টি কুমড়ার লাউয়ের দেখা যাচ্ছে, এটাও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠবে। যখনই লাউ ধরবে তখন কিন্তু গাছের খাবারটা একটু বেশি দিতে হবে। সেখানে কিন্তু জৈব সারের সাথে সাথে কিছুটা আপনি পটাশ সার, মানে পটাশ জাতীয় খাবার ছাইতে থাকে, কলার খোসাতে থাকে, এই খাবারগুলো একটু বেশি দিবেন। পেঁয়াজের খোসা ভিজানো পানিটাও দিবেন, কারণ ওটাতে বোরনের পরিমাণ থাকে। বোরন যেরকম গাছের ফল নষ্ট হওয়া থেকে রক্ষা করে, পেঁয়াজের খোসা ভিজানো পানিটাও কিন্তু সেভাবে সাহায্য করে। তো এইভাবেই কিন্তু আমরা অর্গানিকভাবে এবং রাসায়নিক সার যারা ব্যবহার করেন তারাও কিন্তু গাছের খাবারটা যদি বাড়িয়ে দেন। দেখেন এখানে কিছু লাউয়ের ডগা, কিছু মিষ্টি কুমড়ার ডগা, তারপর এবার সিম, এগুলো কিন্তু তুলে নিচ্ছি। প্রচুর সিম হয়েছে। আপনারাও যখন ছাদ বাগানে সিম বা যে কোনো ফসল করবেন একটা গাছ রোপণ করবেন না, বিভিন্ন জায়গায় কয়েকটা গাছ রোপণ করবেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফলন পাবেন, নিজেও খেতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজন পাশে যারা থাকেন তাদেরকেও কিন্তু পাড়া প্রতিবেশীকে কিন্তু দিতে পারবেন। দেখেন যে আমার চেরি মরিচ থেকে কিছু চেরি মরিচ তুলে নিলাম। দেখেন বালতি ভরে বিভিন্ন সময়ের এখানে সংগ্রহ কিন্তু আমার এই ভিডিওটাতে আছে। একদিনের সব কিছু সংগ্রহ করি নাই। আজকে পুঁই শাক তুলে নিচ্ছি, বিভিন্ন সময় যে সবজি হারভেস্ট করেছি, সিম হারভেস্ট করেছি, সবটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। কখনো ডালা করে ভরে, কখনো কুলা ভরে, কখনো বালতি ভরে সবজি কিন্তু আমি সংগ্রহ করছি। দেখেন পুঁই শাকের বীজ এসে গেছে, বীজটা রেখে দিলাম যেন এই বীজ থেকে আবার চারা করতে পারি। কলমি শাক কিন্তু খুব সহজই হয়। কলমি শাকের জন্য খুব বেশি পরিশ্রম বা কোনো কষ্ট করতে হয় না। এরা বাজার থেকে যে শাক কিনে নিয়ে আসি সেটার উপর থেকে পাতাগুলো নিয়ে নিচের গোড়াটা যদি আমরা মাটিতে রোপণ করে দিই, একটু ভেজা ভেজা মাটিটা যেন ভেজা থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে। এভাবে আর কলমি শাক যত বেশি খাওয়া হয়, তার আগা ভাঙা হয়, মাথাটা ভেঙে দেওয়া হয়, ততই কিন্তু দ্রুত এর বিভিন্ন শাখাও বাড়ে এবং দ্রুত কিন্তু শাকটাও বড় হয়। তো এইভাবে পাঁচমিশালি শাক কিন্তু আমি সংগ্রহ করছি। দেখুন লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, কলমি শাক, পিপলুই শাক, থানকুনি পাতা, তারপর হচ্ছে তেলাকুচা পাতা, সব শাক মিলিয়ে কিন্তু একটা মজার একটা রান্না হয়। যদি আপনি চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করে খান তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখেন এখানে আমি কিন্তু কিছু সিমও আবার তুলে নিচ্ছি। সিম গাছটাকে কেটে ছেটে যখন দিলাম তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সিম কিন্তু ছিল। এটার ভিতর থেকেও আমি নেড়ে চেড়ে কিছুটা সিম আমি সংগ্রহ করতে পেরেছি, খুঁজে পেয়েছি। দেখেন যে এখানে দেখেন এখনও অনেক সিম আছে, দেখেন কত সিম আছে। তো এইভাবেই আপনি এই যে কাটতে হচ্ছে, কারণ হচ্ছে আমি গরমের সময় চলে আসছে, গরমের গাছ রোপণ করব। আর এই গাছ যদি না কাটি তাহলে এই গাছে কিন্তু মিলিবাগ প্রচুর পরিমাণে অ্যাটাক করে, তখন কিন্তু অন্যান্য যারা সুস্থ গাছ আছে সেগুলোতে কিন্তু এই মিলিবাগ, অ্যাফিড, তারপর হচ্ছে সাদা মাছি, এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। তাই যে গাছের ফলন শেষ হয়ে যাবে এবং সিজন শেষ হয়ে যাবে, আপনারা অবশ্যই সেই গাছগুলোকে ছাদ বাগান থেকে ছাঁটাই করে নতুন করে আবার নতুন গাছ ওই সময় উপযোগী গাছ রোপণ করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবসময় আমাকে অনুপ্রাণিত করবেন, আপনাদের সুন্দর সুন্দর মতামত অপেক্ষায় আমি থাকব। আপনাদের অমূল্য কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কারণ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য এবং আমার বাগানের জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই বাগানে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।